জি। আচ্ছা, দেখেন 1 নম্বর আমাদের যে কোশ্চিনটা ছিল, বলছিল পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের তাহলে আমরা ফর্মুলাটা আগে লিখবো। এই ফর্মুলাটা আমরা লিখে ফেলতে পারলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওপেনিং ইনভেন্টরি এর সাথে যোগ হয় পারচেস, যোগ পারচেস, ওপেনিং ইনভেন্টরি পারচেস, এটার নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। কস্ট অফ গুডস, কস্ট অফ গুডস অ্যাভেলেবল, আচ্ছা, ফর সেল। এটা আসলো। আসার পর পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমাদের কি হয়, ক্লোজিং ইনভেন্টরিটা লেস হয়ে যায়। বছরের শেষ দিনে আমরা কি করি, দোকান বন্ধ করে প্রোডাক্ট গুলো কাউন্ট করি যে আমার এতগুলো প্রোডাক্ট আছে। হ্যাঁ, আমরা প্রোডাক্ট গুলা কাউন্ট করি। তাহলে আমরা এখানে কি করব, ক্লোজিং ইনভেন্টরিটাকে, ক্লোজিং ইনভেন্টরিটাকে বিয়োগ করে দিব। ক্লোজিং ইনভেন্টরি মানে যেটা আমরা বছরের শেষ দিন দোকানে গনে পেলাম প্রতিষ্ঠানে, সেটাই আমাদের ক্লোজিং ইনভেন্টরি, এটা আমাদের জানা থাকে। বিয়োগ করে দিলে আমরা কি পাই, আমরা পাই কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, এটা কিভাবে আমাদের কাছে বের হয়, ব্যালেন্সিং ফিগারের মাধ্যমে। ঠিক আছে, ক্লোজিং ইনভেন্টরিতে আমরা কি করি, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে, এটা ছোট বিজনেসের ক্ষেত্রে চলে। এর আগেও আমি বলেছিলাম। তখন কি হয়, আমাদের পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম মানে ফিজিক্যাল ইনভেন্টরি সিস্টেম, যেটাতে আমরা সফটওয়্যার ব্যবহার করতে পারি না, কারণ সফটওয়্যারটা অনেক ব্যয়বহুল। তখন আমরা কি করি, আমরা ওই বছরের শেষ দিনে দোকান বন্ধ রেখে প্রোডাক্ট গুলো গনে ফেলি। ছোট ব্যবসার ক্ষেত্রে এটাকে বলা হয় পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, যেটা পিরিয়ড টু পিরিয়ড চলে। পিরিয়ড বলতে কি, একটা ফাইন্যান্সিয়াল ইয়ার কে বোঝায়। ঠিক আছে, আর এটা যেহেতু হাতে গণনা করা হয়, এই জন্য এটাকে ফিজিক্যাল ইনভেন্টরি সিস্টেম বলে। ঠিক আছে, এটা আপনারা মাথায় রাখবেন। ফর্মুলা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি যোগ পারচেস, তাহলে কি হয়, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এখান থেকে কি বিয়োগ হয়, ক্লোজিং ইনভেন্টরি বিয়োগ হয়। কারণ কি, বছরের শেষ দিন গনে আমরা বের করি যে আমার কাছে ইনভেন্টরি কতগুলো আছে যেগুলো সোল্ড হয় নাই, সেটাই তো ক্লোজিং ইনভেন্টরি, তাই না? ইনভেন্টরির 3টা নাম, একটা হলো গুডস, একটা হলো স্টক, একটা হলো ইনভেন্টরি। এগুলো আপনারা মনে রাখবেন, হ্যাঁ, অনেকবার করে বলেছি। আচ্ছা, তাহলে এইখান থেকে এটা বিয়োগ হয়ে গেলে আমরা কি পাই, আমরা পাই কস্ট অফ গুডস সোল্ড। এটা ব্যালেন্সিং ফিগারের মাধ্যমে পাই। সুতরাং আমাদের এই 1 নম্বর কোশ্চিনের অ্যান্সার হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, তাহলে দেখেন, এই ফর্মুলা আমি কিন্তু যখন আপনাদেরকে ইনভেন্টরি পড়াই তখন পড়িয়েছি। আপনারা যদি জাস্ট বেসিক জায়গাগুলো আমার ফলো করেন, এর বাইরে কোশ্চিন আসে না বললেই চলে। এর মধ্যেই সবকিছু পাবেন যদি আপনারা সেটা বুঝে বুঝে পড়েন। সাপোজ ধরেন এটা 22 সালে আসছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের, এইবার কি আসতে পারে, পারপিচুয়াল আসতে পারে। তাহলে মানে জিনিসগুলো আপনারা যখন পড়বেন ঠিক এইভাবেই পাশাপাশি কম্পারিজন করে পড়বেন, তাহলে কি হবে, তাহলে জিনিসটা আপনারা শিখতে পারবেন। আচ্ছা, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কি হয় সেটাও আমি একটু আলোচনা করে দেই। দেখেন, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আচ্ছা, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম এটা বড় বিজনেসে ইউজ হয়। এটাতে কি হয়, এটাতে সফটওয়্যার ইউজ হয়। কি হয়, সফটওয়্যার। যেমন ধরেন ব্রিটিশ আমেরিকান টোবাকো, ঠিক আছে, যেমন ধরেন ইউনিলিভার, যেমন ধরেন আপনার এসিআই, যেমন ধরেন আবুল খায়ের গ্রুপ, যেমন ধরেন আপনার বেক্সিমকো গ্রুপ। এরা সবাই সফটওয়্যার ব্যবহার করে কারণ এরা বড় কোম্পানি। ঠিক আছে, তো এটাকে সফটওয়্যার বেস ইনভেন্টরি সিস্টেম বলে। হ্যাঁ, এটা সফটওয়্যার পারপিচুয়াল। পারপিচুয়াল মানে কি, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম ডে টু ডে, যেটা মুহূর্তের মধ্যে আপনাকে কস্ট অফ গুডস সোল্ড বলে দিবে। ঠিক আছে, আচ্ছা দেখেন তাহলে এখানে কি হবে, সাপোজ এখানে এইটুকু ঠিকই থাকবে, ওপেনিং ইনভেন্টরি, আচ্ছা, ওপেনিং ইনভেন্টরি, তারপরে প্লাস পারচেস, এইটা ঠিকই থাকবে আগেরটার মতো। ঠিক আছে, পারচেস, তাহলে আমাদের কি হচ্ছে, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল,
সেল, এখান থেকে আমরা কি বিয়োগ করব? আগেরটাতে বিয়োগ করতাম ক্লোজিং ইনভেন্টরি। কেন? কারণ কস্ট অফ গুডস সোল্ড আননোন ছিল, জানা ছিল না আমাদের। কিন্তু এখানে আমাদের কস্ট অফ গুডস সোল্ড জানা থাকে। হ্যাঁ, কারণ কি সফটওয়্যার আমাদেরকে বলে দেয় কস্ট অফ গুডস সোল্ড, যে মাল আমরা বিক্রি করেছি তার কস্ট কত। ঠিক আছে, এটা আমাদেরকে সফটওয়্যার বলে দেয়, প্রতিনিয়ত সফটওয়্যার আপডেট করে ফেলে। তাহলে এখানে আমরা পাবো কি? এখানে আমরা পাবো ক্লোজিং ইনভেন্টরি, যেটা আমাকে ব্যালেন্সিং ফিগারের মাধ্যমে বের করতে হবে। কি বের করতে হবে? ক্লোজিং ইনভেন্টরি। তাহলে ক্লোজিং ইনভেন্টরি এখানে কিভাবে বের হয়? ব্যালেন্সিং ফিগারের মাধ্যমে বের হয়। তাহলে দেখেন, আমরা যদি এই দুইটা প্রসেসই জেনে রাখি, দেখেন এই 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 আইসিএমবি কোশ্চেন গুলো কি করে, সাপোজ 22 সালে পিরিয়ডিক ইনভেন্টরি দিয়েছে, এবার কিন্তু আর পিরিয়ডিক দিবে না, এবার দিলে আপনাকে দিবে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। দিবে না আসলে বললে ভুল, দেওয়ার পসিবিলিটিটা কম। এবার তার বিপরীতটা দিতে পারে যে পারপিচুয়ালে আসলে কি হবে। তাহলে দেখেন এর সাথে ডিফারেন্স কোথায়? এটা সেম, এটা সেম, এটা সেম, এই পর্যন্ত সেম। জন্য আপনারা যদি দেখেন কস্ট অফ গুডস অ্যাভেলেবেল হচ্ছে, বাট এই পিরিয়ডিকের করি আমরা ফিজিক্যালি কাউন্ট করি, যে দিয়ে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাই কিসের মাধ্যমে পাই? ব্যালেন্সিং ফিগারের মাধ্যমে। মানে আমাদের জানা থাকে না কস্ট কত। আর সফটওয়্যারের মাধ্যমে আমাদের কস্ট অফ গুডস সোল্ড জানা থাকে, বাট ক্লোজিং ইনভেন্টরি জানা থাকে না। ক্লোজিং ইনভেন্টরিটা আমরা ব্যালেন্সিং ফিগারে পাই। ডিফারেন্সটা কিন্তু এই একটা লাইনে, এই শেষ দুইটা লাইনে। ঠিক আছে, মানে এটাতে ক্লোজিং ইনভেন্টরি বিয়োগ হয় হলে কস্ট অফ গুডস সোল্ড আসে, আর এটাতে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ হয় হলে ক্লোজিং ইনভেন্টরি আসে। এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কিভাবে? ফিজিক্যালি আমরা যখন পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম করি স্মল বিজনেসে, তখন আমরা ক্লোজিং ইনভেন্টরি, যেটা সেল হয় নাই, সেটা আমরা যে কাউন্ট করি দোকানের মধ্যে শাটার ফেলে দিয়ে, বছরের শেষ দিন কোনো বিক্রি নাই। হ্যাঁ, তো সেখানে আমাদের জানা থাকে না কি কস্ট অফ গুডস সোল্ড জানা থাকে না। বাট সফটওয়্যার প্রত্যেকটা প্রোডাক্ট কত কিনে বিক্রি করি তাও মুহূর্তে, মানে একটা ন্যানো সেকেন্ডের মধ্যে তারা কস্ট অফ গুডস সোল্ড আপনাকে বলে দিবে। ঠিক আছে, সফটওয়্যার গুলো এই জন্য এটা জানা থাকে। জানা থাকে না কি? ক্লোজিং ইনভেন্টরিটা। ঠিক আছে, এই জন্য সফটওয়্যার বেসড কোম্পানি যেগুলো, এগুলো ক্লোজিং ইনভেন্টরি ব্যালেন্সিং ফিগারের মাধ্যমে বের করা হয়। তো আপনারা, এটা আমি ইনভেন্টরি চ্যাপ্টারের প্রথম দিনই পড়িয়েছিলাম। এটা যদি মনোযোগ দিয়ে পড়েন তাহলে দেখেন এখান থেকে কিন্তু 1 মার্কস পাওয়া গেল। ঠিক আছে, কোশ্চিন গুলো যে খুব অন্য জায়গা থেকে করে ব্যাপারটা কিন্তু তেমন না। কোশ্চিন গুলো বেসিক জায়গা থেকেই করে, জাস্ট আপনি কতটুকু জানেন এটার উপর পুরোটা ডিপেন্ড। ঠিক আছে, আচ্ছা এবার 1 নাম্বার কোশ্চিন আমাদের হয়ে গেল। তাহলে 1 নাম্বার কোশ্চিনের অ্যান্সার হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কেন? কারণ এটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বলে দিয়েছে। যখনই পিরিয়ডিক বলবে তখনই আমার জানা থাকে নাকি কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এটা আমরা কিভাবে বের করি? ব্যালেন্সিং ফিগারের মাধ্যমে বের করি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা যাব 2 নম্বরে। এটাও ইনভেন্টরি থেকে কোশ্চিন করেছে। দেখেন বলছে দ্য টার্ম 2/10, n/30 ইজ ইউজড ইন, কোথায় কোথায় ইউজ হয়? 1 নম্বরে বলেছে ক্যাশ ট্রানজাকশন, নো। ক্যাশ ডিসকাউন্ট, ক্রেডিট ম্যানেজমেন্ট, ক্রেডিট ট্রেড ডিসকাউন্ট, আচ্ছা ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে এটা ক্যাশ ডিসকাউন্টে হয়, এটার মানেটা কি আমাদেরকে আগে জানতে হবে। জানলেই, আমি কিন্তু আপনাদেরকে পারপিচুয়াল ইনভেন্টরি করাইছি, দেখেন কত বেস থেকে কোশ্চিন দিচ্ছে। হ্যাঁ, এগুলো না পারলে আসলে দুঃখজনক। তার সিএমএ পাসটা আসলেই পসিবল না এগুলো যদি কেউ না জানে। এগুলো এত বেসিক থেকে কোশ্চিন। এটার মানে কি? এইটার মানে 2/10, মানে যদি আপনি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করেন তাহলে 2% ছাড় পাবেন। অথবা n/30, মানে 30 দিনের মধ্যে আপনাকে টাকা পরিশোধ করতেই হবে, আপনি বাধ্য। তাহলে এটা কখন ইউজ হয়? এটা ক্যাশ ডিসকাউন্টের ক্ষেত্রে ইউজ হয়, যে দেখো ভাই তোমাকে 1 মাসের জন্য বাকি বেচেছি, 1 মাসের মধ্যে তোমাকে টাকা দিতেই হবে। বাট তুমি যদি আমাকে আর্লি পেমেন্ট করো, দশ দশ দিনের মধ্যে টাকাটা পেমেন্ট করে দিতে পারো, তাহলে 2% আমি তোমাকে ক্যাশ ডিসকাউন্ট দিব। তার মানে এটা কোথায় ইউজ হয়? ক্যাশ ডিসকাউন্টের ক্ষেত্রে ইউজ হয়। ক্যাশ দেওয়ার কারণে যেই ডিসকাউন্ট পাওয়া যায় সেটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট। ঠিক আছে, তাহলে 2 নম্বর কোশ্চিনটার অ্যান্সার হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। এগুলো যারা আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেছেন এবং স্টাডি করেছেন তাদের এগুলো ভুল হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, এবার আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে বলছে অ্যাসিড টেস্ট রেশিও ইকুয়াল। আচ্ছা, অ্যাসিড টেস্ট রেশিও ইকুয়াল। আচ্ছা, অ্যাসিড টেস্ট রেশিওর আরেকটা নাম
নাম আছে, সেটা কি আমরা একটু জানবো। অ্যাসিড টেস্ট রেশিওর আরেকটা নাম হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও। এই অ্যাসিড টেস্ট রেশিওর আরেকটা নাম হচ্ছে কুইক রেশিও। কুইক রেশিও। আচ্ছা, তো কুইক রেশিও হলো, তো এইটা আমরা ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি কুইক রেশিওর, হ্যাঁ, যে কুইক অ্যাসেট, কুইক অ্যাসেট বাই কুইক অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস। আচ্ছা, তাহলে এই যে নিচে তো কারেন্ট লাইবিলিটিসই হবে, তাই না? কারেন্ট লাইবিলিটিস, বাট উপরে কি লেখা যায়? উপরে লেখা যায় কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এইটা হলো আমাদের ফর্মুলা দাঁড়ায়। তো কোশ্চিনে আমাদের অনেকগুলো বলে দিছে, তাহলে আমরা দেখবো কোনটা হয়। এক নম্বরে বলছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস, এটা হবে না, এটা হলো কারেন্ট রেশিওর আমাদেরকে যে কুইক রেশিও বলেছে। বি নাম্বারে বলছে কারেন্ট অ্যাসেট লেস ইনভেন্টরি ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। তাহলে দেখেন কারেন্ট অ্যাসেট লেস ইনভেন্টরি ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস, তার মানে বি নাম্বারটা হচ্ছে সেই অ্যান্সার। তো আমরা যদি আসলে ফর্মুলা জানি, তো এই অ্যান্সারে তো কারোই কোনো ঝামেলা হওয়ার কথা না। তাহলে আপনারা দেখেন 1 নম্বর কোশ্চিনটা, 2 নম্বর কোশ্চিনটা, 3 নম্বর কোশ্চিনটা, এগুলো সবই কিন্তু আমি পড়িয়েছি। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে পড়ে থাকেন, কারেন্ট রেশিওর ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি। কুইক রেশিওর ফর্মুলা কি? কুইক অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি। কুইক অ্যাসেট মানে কি? মানে কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি বিয়োগ হয়, অন্য কিছু না। কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি বিয়োগ হয়, বিয়োগ হলে সেটাকে কারেন্ট লাইবিলিটিস দিয়ে ভাগ করলে শেষ। আচ্ছা, ইনভেন্টরি কেন বিয়োগ হয়? আচ্ছা, কুইক রেশিও, কুইক অ্যাসেট সেটাকেই ধরা হয় যেটাকে খুব দ্রুত টাকায় ট্রান্সফার করা যায়। তো ইনভেন্টরি এমন একটা জিনিস, এইটা আপনি বলতে পারবেন না যে কালকেই বিক্রি হবে। এটা যে কখন বিক্রি হবে এটা কারো জানা নাই। কালকে বিক্রি হতেও পারে, সারা বছরে বিক্রি হতে পারে, আবার সারা বছরে বিক্রি নাও হতে পারে। যদি বিক্রি হয়ে যায় তাহলে সেটা ইনকাম স্টেটমেন্টে চলে যায় সেলে। বাট যদি বিক্রি না হয় তাহলে কি হয়? ব্যালেন্স শিটে কারেন্ট সেকশনে ক্লোজিং ইনভেন্টরি নামে চলে যায়, তাই না? তো ইনভেন্টরির তো আসলে সিওরিটি নাই যে সেটা কখন ক্যাশ হবে, এই জন্য এটাকে কখনো কুইক অ্যাসেট ধরা হয় না। এই জন্য কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি বিয়োগ করে দিলে আমরা কি পাই? কুইক অ্যাসেট। কুইক অ্যাসেট মানে কি? যেটাকে দ্রুত টাকাতে ট্রান্সফার করা যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চিন। এগুলো এইভাবে আমরা বুঝে বুঝে পড়বো। আপনাদের সুবিধার জন্য প্রয়োজন হলে আগামী দিন আমি অ্যান্সার গুলো সব রেডি করে রাখবো, এবং এইভাবে আমরা লজিক্যালি শিখবো। এতে যদি আমাদের একটু সময় বেশিও লাগে তাও শিখতে হবে, কারণ আসলে মুখস্থ করে কোনো কিছু হবে না। প্রত্যেকটা জায়গার বেজ আপনাকে বুঝতে হবে। এগুলো না বুঝলে পরের লেভেলে আপনি যাই একেবারে এমন অন্ধকারে পড়বেন, তখন আপনার কিছুই আর ভালো লাগবে না, আপনার পড়াশোনাটা আর আপনি কন্টিনিউ করতে পারবেন না। সুতরাং আগে থেকে আপনারা বেজ বিল্ড করেন, দেখবেন যে ফিউচারটা অনেক ভালো হবে। এখন একটু কষ্ট হবে, কারণ সফলতার প্রথম ধাপটা সবসময় কষ্টকর হয়। এটা সবসময় মনে রাখবেন, ঠিক আছে? আর আপনারা যারা আইসিএমইবি করার দুঃসাহস দেখিয়েছেন, তার মানে কি? যে ভাই আমি এখন 20, 25, 30 হাজার টাকা বেতনের চাকরি করি, এটা করবো না, আমি 3 লাখ টাকা বেতনের চাকরি করব, ঠিক আছে? তাহলে আপনি 10 গুণ স্যালারি বেশি নিবেন, 10 গুণ বেশি ইফোর্ট দিবেন না, পরিশ্রম করবেন না? এটা হয়? হয় না। যেমন আপনার প্রত্যাশা তেমন আপনাকে কাজ করতে হবে। এম এ সালাম বলেছে, সেই নির্বোধ যে আশা করে কিন্তু সেই অনুপাতে কাজ করে না। তো এখানে কেউ নির্বোধ হয়েন না, মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। আচ্ছা, এবার 4 নম্বরটা দেখেন কি বলছে। হুইচ মেথড অফ চার্জিং ডেপ্রিসিয়েশন ডাজ নট রিলাই অন টাইম? আচ্ছা, টাইমের উপর রিলাই করে না, এটা কোনটা? যেমন ধরেন স্ট্রেট লাইন মেথড 100% টাইমের উপর রিলাই করে, ঠিক আছে? তারপরে ডিক্লাইন ব্যালেন্স মেথড এটাও করে, সাম অফ দা ইয়ার ডিজিট মেথড এটাও করে, বাট বাট টাইমের উপর রিপ্লাই করে না, মানে রিলাই করে না, ডিপেন্ড করে না ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড।
ঠিক আছে? কোন মেথড? ইউনিটস অফ অ্যাক্টিভিটি, যেটাকে বলা হয় ইউনিটস অফ আউটপুট, মানে যেটা 4-এর ডি নাম্বারে আছে। আচ্ছা, তো এটা তো আমরা পড়বো, এটার সাথে সাথে আমরা কি করব, সেটার ফর্মুলাটা প্র্যাকটিস করে নিব, ঠিক আছে? এই ফর্মুলাটা দেখেন, এমসিকিউ কিন্তু হয়ে গেল ইউনিটস অফ অ্যাক্টিভিটি বা ইউনিটস অফ আউটপুট, বাট আপনাকে সেটার ফর্মুলাটাও এখানে পড়ে নিতে হবে এবং লিখে নিতে হবে। এগুলো আমি গ্রুপে আপনাদেরকে দিয়ে দিব। সেটা হলো কস্ট মাইনাস রেসিডিয়াল ভ্যালু বাই টোটাল ইউনিটস অফ অ্যাক্টিভিটি। তার মানে কি? কস্ট মাইনাস রেসিডিয়াল ভ্যালু মানে কি? ডেপ্রিসিয়েবল কস্ট। ডেপ্রিসিয়েবল কস্টকে আমরা কি দ্বারা আগে ভাগ করতাম? এস্টিমেটেড ইয়ার দ্বারা। এখানে যেহেতু ইয়ার নাই, তাহলে কি দ্বারা ভাগ করব? টোটাল ইউনিটস দ্বারা ভাগ করব, টোটাল ইউনিটস অফ অ্যাক্টিভিটি। এবং এটার সাথে কি গুণ করব? অ্যাক্টিভিটি লেভেল। যেখানে আমরা রেট গুণ করতাম, সেখানে অ্যাক্টিভিটি লেভেল গুণ করব। তাহলে কি হবে? তাহলে আমার চলে আসবে ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড। ঠিক আছে, এটা আমি ছবি দিয়ে দিব। আর এটা আমাদের গেল 4 নাম্বার। এবার আমরা এই কোশ্চিনের 5 নাম্বারে যাব। অনার্স ইকুইটি ইনক্রিজেস হোয়েন। আচ্ছা, দেখেন, অনার্স ইকুইটি কখন ইনক্রিজ হয়? হ্যাঁ, তো আমাদেরকে এটা আগে ইকুয়েশন বুঝতে হবে। ইকুয়েশন যারা আসলে পারেন, দেখেন অনেকে ইকুয়েশন করতে চায় না, করে না, কিন্তু আসলে দেখেন সেখান থেকেও কোশ্চিন আছে। তাইলে আমরা কি জানি? আমরা জানি অ্যাসেটস ইজ ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। আচ্ছা, এখানে কোশ্চিনে বলছে অনার্স ইকুইটি ইনক্রিজেস, বাড়ে, কখন বাড়ে? আচ্ছা, তাহলে আমরা সেটা দেখবো যে কখন বাড়ে। 1 নম্বরে বলছে অ্যাসেট ডিক্রিজ হলে। আচ্ছা, অ্যাসেট যদি ডিক্রিজ হয়, অ্যাসেট যদি কমে যায়, হ্যাঁ, তাহলে অনার্স ইকুইটি কি হবে? অনার্স ইকুইটি কি ইনক্রিজ হবে? হবে না। লাইবিলিটি ডিক্রিজ হলে, লাইবিলিটি কমে গেলে এই অনার্স ইকুইটি কি আহ, আহ, আপনার ইনক্রিজ হবে? হবে না। রেভিনিউ ডিক্রিজ হলে হবে না। রেভিনিউ আর এক্সপেন্স দুইটাই কোথায় যায়? অনার্স ইকুইটিতে যায়, ঠিক আছে? এক্সপেন্স যদি ডিক্রিজ হয়, তখন কি হয়? তখন আমার অনার্স ইকুইটি ইনক্রিজ হয়। ধরেন আমার, কিভাবে বলবো, আমার ধরেন 100 টাকা এক্সপেন্স ছিল। এক্সপেন্স হলে কি হয়? আমার ক্যাশ থেকেও কমে যায়, ক্যাপিটাল থেকেও কমে যায়, মানে অনার্স ইকুইটি থেকে কমে যায়। এখন এক্সপেন্স আমার কমে হইলো কত? আচ্ছা, আমি জাস্ট বুঝাই। দেখেন, এক্সপেন্স 100 টাকা, তাহলে কি হলো? ক্যাশ কমে গেল 100, ক্যাশ 100 কমে গেল। আচ্ছা, ক্যাশ কমে গেল 100, হ্যাঁ। আর এখানে কি হলো? অনার্স ইকুইটি মানে ক্যাপিটাল, যেটাকে আমরা বলি একই কথা, ক্যাপিটাল কমে গেল কত? 100। এখন বলছে কি কোশ্চিনে, অনার্স ইকুইটি ইনক্রিজ কখন হয়? আচ্ছা, যদি আমার এই এক্সপেন্সটা 100-র জায়গায় 10 টাকা, 10 টাকা কমে, তার মানে কি? তার মানে ক্যাপিটাল আমার কত কমছে? 10 টাকা কমছে। তাহলে দেখেন, ক্যাপিটাল, ক্যাশও কমে যায়, ক্যাপিটালও কমে যায়। কেন? কারণ এটা আমার এক্সপেন্স। তাহলে এক্সপেন্স যদি ডিক্রিজ হয়, তখন আমার অনার্স ইকুইটি ইনক্রিজ হয়। জিনিসটা আপনারা বুঝতে পারছেন? তা আপনারা ইকুয়েশন গুলো প্র্যাকটিস করবেন। যারা ইকুয়েশন প্র্যাকটিস করেন নাই, তারা এখন দেখবেন যে এই এই এন্ট্রিটা বুঝতেই তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, যে ভাই এগুলো কি বলছে, এ তো বুঝতে পারছি না কি বলছে। হ্যাঁ, তো ইকুয়েশন দিয়েই কিন্তু আমি আপনাদের কোর্স শুরু করেছিলাম, সেইখান থেকে এরকম একটা কোশ্চিন আছে। তো যারা এরকম মনে হচ্ছে যে কিছু তো বুঝতে পারছি না, ভাই কি বলছে এটা, তারা ইকুয়েশনে যাবেন, ইকুয়েশন গুলো পড়বেন। হ্যাঁ, আচ্ছা, অনার্স ইকুইটি মানে কি? ক্যাপিটাল। ক্যাপিটাল কখন বাড়ে? যখন ইনকাম হয়। ক্যাপিটাল কখন কমে? যখন এক্সপেন্স হয়। আচ্ছা, এক্সপেন্স আগে হয়তো 100 টাকা, এখন হয়েছে 10 টাকা, তার মানে কি আমার এক্সপেন্সটা কম হচ্ছে। যখন কম হয় তখন কি হয়? অনার্স ইকুইটি বেড়ে যায়, ঠিক আছে? এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবার আমরা এর পরের কোশ্চিনে যাব। বলছে কি, এ ব্যালেন্স শিট শোস
আচ্ছা, একটা ব্যালেন্স শিট কি শোজ করে? একটা ব্যালেন্স শিট দা ফাইন্যান্সিয়াল পজিশন এট এ স্পেসিফিক ডেট। আচ্ছা, এক নম্বরে আছে এবং এটাই অ্যান্সার। কেন? ব্যালেন্স শিট মানে কি আমি আপনাদেরকে বলি, এখানে লিখে দিই। এর আগে মনে হয় লিখেও দিয়েছিলাম। দেখেন, ব্যালেন্স শিট এটা হলো পুরাতন নাম। হ্যাঁ, ব্যালেন্স শিট এইটাকে, এইটার এখন নিউ নেম হচ্ছে কি? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অফ পজিশন, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তাহলে এখানে কোশ্চিনে বলে দিয়েছে ফাইন্যান্সিয়াল পজিশন এট এ স্পেসিফিক ডেট। আচ্ছা, ব্যালেন্স শিটের নিচে আমরা কি লিখি? উপরে ধরেন কোম্পানির নাম লিখি, ধরেন এবিসি কোম্পানি, এবিসি কোম্পানি। তারপরে 31/2025 এরকম একটা ডেট লিখি অ্যাজ ওয়ান। মানে কি, এটা একটা স্পেসিফিক ডেট যে আজকের দিনে আমার এটা ব্যালেন্স শিট, এটাকে বলা হয় স্পেসিফিক ডেট। বাট ইনকাম স্টেটমেন্ট বা অনার্স সিকিউরিটি স্টেটমেন্টে কিন্তু অ্যাজ ওয়ান লেখা হয় না। কি লেখা হয়? ফর দা ইয়ার এন্ডেড। বা ক্যাশ ফ্লো স্টেটমেন্টেও কি লেখা হয়? ফর দা ইয়ার এন্ডেড। তার মানে ওটা কোনো স্পেসিফিক ডেট না, ওটা ওই সারা বছরের জন্য বোঝায়। ঠিক আছে? তো এইটুকু আপনারা মাথায় রাখবেন এবং এইভাবে স্টাডি করবেন। ঠিক আছে? তো ব্যালেন্স শিট শুধুমাত্র একটা ফিক্সড ডেট বোঝায়, অ্যাজ ওয়ান। তো এইটাই আপনার কোশ্চিনে জানতে চেয়েছে, মানে এত সিম্পল কোশ্চিন এইটা, এটা আপনাদের সবারই পারা উচিত। ঠিক আছে? তারপরে দেখেন, এরপরে আছে 7 নাম্বার, নেট লস অকার হোয়েন। আচ্ছা, নেট লস কখন হয় বলেন? বলছে লাইবিলিটিজ এক্সিড অ্যাসেট, হবে না। কস্ট অফ গুডস সোল্ড এক্সিড নেট সেলস রেভিনিউ, সেটাও হবে না। অপারেটিং এক্সপেন্স এক্সিড গ্রস প্রফিট, অপারেটিং এক্সপেন্স যখন গ্রস প্রফিট কে ছাড়ায় যায়। ঠিক আছে? অপারেটিং এক্সপেন্স মানে কি? দেখেন, প্রথমে আমাদের কি হয়? প্রথমে আমাদের আসে কি? প্রথমে আমাদের আসে নেট সেলস। ইনকাম স্টেটমেন্ট শুরু হয় কি দিয়ে? নেট সেলস দিয়ে। নেট সেলস থেকে আমরা কি বিয়োগ করি? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করার পর আমরা কি পাই? আমরা পাই গ্রস প্রফিট। গ্রস প্রফিট। আচ্ছা, গ্রস প্রফিট। এখন ধরেন নেট সেলস ছিল 100 টাকা, কস্ট অফ গুডস সোল্ড ছিল 60 টাকা, তাহলে গ্রস প্রফিট কত পেলাম? 40 টাকা। গ্রস প্রফিট থেকে আমরা কি বাদ দেই? গ্রস প্রফিট থেকে আমরা বাদ দেই অপারেটিং এক্সপেন্স। কি দেই? অপারেটিং এক্সপেন্স। আচ্ছা, অপারেটিং এক্সপেন্স যদি আমার দেখা যায় 70 টাকা হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে এখানে -30 আসবে, যেটাকে আমরা কি বলছি? যেটাকে আমরা বলছি নেট লস। নেট লস। ঠিক আছে? এখানে আর অপারেটিং প্রফিট আসবে না, এর পরিবর্তে কি হবে? নেট লস। তাহলে হোয়েন অপারেটিং এক্সপেন্স এক্সিড গ্রস প্রফিট, এটা হচ্ছে মূল অ্যান্সার। দেখেন, এই যে সি নাম্বারে দেওয়া আছে অপারেটিং এক্সপেন্স এক্সিড গ্রস প্রফিট। ঠিক আছে? এইভাবে আপনারা পড়বেন। আর 8 নাম্বারে আছে দা অ্যাকাউন্টিং প্রসেস ডাজ নট ডিল উইথ হুইচ অফ দা ফলোইং। আচ্ছা, অ্যাকাউন্টিং প্রসেসটা আমাদেরকে পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ। আইডেন্টিফিকেশন অফ ট্রানজেকশন, ভেরিফিকেশন অফ ট্রানজেকশন, এটা কখনো সাইকেলের মধ্যে আসে না। সাইকেলটা আমি পাশে লিখে আপনাদেরকে ছবি দিয়ে দিব। সেটা হচ্ছে ট্রানজেকশন, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড এন্ট্রি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ক্লোজিং এন্ট্রিজ, পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, রিভার্সিং এন্ট্রিজ। এই হচ্ছে এটার সার্কেল, সাইকেল। এটা আমি আপনাদেরকে ছবি দিয়ে দিব। আচ্ছা, দিয়ে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ দ্য ইন্টারনাল ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। এগুলো থিওরি থেকে করেছে। তো ইন্টারনাল ইউজার্স অফ অ্যাকাউন্টিং হচ্ছে ম্যানেজার, ডাইরেক্টরস, এমপ্লয়িজ, এরা। আর অনার অফ এ কোম্পানি, উনি হচ্ছেন আপনার ইন্টারনাল ইউজার না। ঠিক আছে? নট যেহেতু বলেছে, তার মানে এ নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, এবার 10 নম্বরে বলছে গিবসন কোম্পানি অ্যাসেট ডিক্রিজ এত, লাইবিলিটিজ এত, অনার সিকিউরিটি দেয়ারফর। তাহলে আপনাকে কি করতে হবে? এটা ইকুয়েশন করতে হবে। ইনক্রিজ বাই 40,000 অ্যান্সার আসবে। আমি করে দিয়েছি, আপনারা এটা ক্যালকুলেশন করে দেখবেন। ঠিক আছে? আচ্ছা, আহ 11 নম্বরে এটা একটা আপনার
ইরর দিয়েছে, রেকটিফিকেশন অফ ইরর, ক্যাশ ইজ ওভার স্টেটেড, সাপ্লাইজ ইজ আন্ডার স্টেটেড। তো আমি এটা করে দিয়েছি, আপনারা ছবি দেখবেন, এখানে আর আমি আলোচনা করছি না। আচ্ছা, আজকে আমাদের ক্লাস টাইমটা আসলে এক্সিড হয়ে গেছে, আমার ইন্টারমিডিয়েট ক্লাস আছে, তো আজকে এই পর্যন্তই থাক। আমি এগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা একটু স্টাডি করেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা একটু ভালো করে স্টাডি করেন। জানুয়ারি মানে 2022-এর 3টা কোশ্চিন আপনাদের স্টাডিতে থাকলো। যেখানে যার যা প্রবলেম আছে আমাকে গ্রুপে জানায়েন, হোয়াটসঅ্যাপে, যখন পাবেন তখনই দিবেন। আগামী ক্লাসটাতে এই 3টা কোশ্চিন নিয়ে আমরা আলোচনা করব, এবং সবকিছু আপনারা করার চেষ্টা করেন, যার যেখানে প্রবলেম আমাকে জানাবেন। হ্যাঁ, এই ছাড়া আসলে আমরা আগাতে পারবো না। হ্যাঁ, সুতরাং আপনারা করেন। আচ্ছা, প্রথম দিন তো, প্রথম দিন 3টা না দেই, আপনাদেরকে শুধু এই কোশ্চিনটাই দিলাম, জানুয়ারির কোশ্চিনটা 22-এর, শুধুমাত্র এই একটা কোশ্চিনই আপনারা আগে সলভ করেন। ঠিক আছে, এ টু জেড সলভ করেন, আমাকে নেক্সট ক্লাসে জানাবেন। ঠিক আছে, আর যার যা প্রবলেম অবশ্যই কালকের মধ্যে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, যে ভাই এটা পারছি না, ওটা পারছি না, আমাদের গ্রুপে যেখানে আমরা ক্লাস করছি এখানে পাঠাবেন। তাহলে যারা সেটা অ্যান্সার পারে তারা সেটার অ্যান্সার করে দিবে। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আগামী দিন কথা হবে। আল্লাহ হাফেজ। আর আপু একটু গ্রুপে দিয়ে দিন ক্লাসটা।